রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রাসমণির ছেলে। আজকে গল্পের চতুর্থ পর্ব। কালীপদ পিতাকে রোজই জিজ্ঞাসা করে, বাবা, আমার সেই মেমের কি হইল? ভবানীচরণ রোজই হাসি মুখে বলেন, রোসো, এখনই কি? সপ্তমী পুজোর দিন আগে আসুক। পরদিনই মুখে হাসি টানিয়া আনা দুঃসাধ্যতর হইতে লাগিল। আজ চতুর্থী। ভবানীচরণ অসময় অন্তঃপুরে কি একটা ছুতা করিয়া গেলেন। যেন হঠাৎ কথা প্রসঙ্গে রাসমণিকে বলিয়া উঠিলেন, দেখো, আমি কয়দিন হইতে লক্ষ্য করিয়া দেখিয়াছি কালীপদর শরীরটা যেন দিনে দিনে খারাপ হইয়া যাইতেছে। রাসমণি কহিলেন, বালাই, খারাপ হইতে যাইবে কেন? ওর তো আমি কোনো অসুখ দেখি না। ভবানীচরণ কহিলেন, দেখো নাই, ও চুপ করিয়া বসিয়া থাকে, কি যেন ভাবে। রাসমণি কহিলেন, ও একদণ্ড চুপ করিয়া বসিয়া থাকিলে আমি তো বাঁচিতাম। ওর আবার ভাবনা, কোথায় কি দুষ্টুমি করিতে হইবে, ও সেই কথাই ভাবে। দুর্গ প্রাচীরের এদিকটাতেও কোনো দুর্বলতা দেখা গেল না। পাথরের উপরে গোলার দাগও বসিল না। নিঃশ্বাস ফেলিয়া মাথায় হাত বুলাইতে বুলাইতে ভবানীচরণ বাইরে চলিয়া আসিলেন। একলা ঘরের দাওয়ায় বসিয়া খুব কষিয়া তামাক খাইতে লাগিলেন। পঞ্চমীর দিনে তাহার পাতে দই পায়েস অমনি পড়িয়া রহিল। সন্ধ্যাবেলায় শুধু একটা সন্দেশ খাইয়া জল খাইলেন। লুচি ছুঁইতেই পারিলেন না। বলিলেন, ক্ষুধা একেবারেই নাই। এবার দুর্গ প্রাচীরে মস্ত একটা ছিদ্র দেখা দিল। ষষ্ঠীর দিনে রাসমণি স্বয়ং কালীপদকে নিভৃতে ডাকিয়া লইয়া তাহার আদরের ডাক নাম ধরিয়া বলিলেন, ভেটু, তোমার এত বয়স হইয়াছে, তবু তোমার অন্যায় আবদার ঘুচিল না? ছিছি, যেটা পাইবার উপায় নাই সেটাকে লোভ করিলে অর্ধেক চুরি করা হয়, তা জানো? কালীপদ নাকি সুরে কইল, আমি কি জানি, বাবা যে বলিয়াছেন ওটা আমাকে দেবেন। তখন বাবার বলার অর্থ কি রাসমণি তাহা কালীপদকে বুঝাইতে বসিলেন। পিতার এই বলার মধ্যে যে কত স্নেহ, কত বেদনা, অথচ এই জিনিসটা দিতে হইলে তাহাদের দরিদ্র ঘরে কত ক্ষতি, কত দুঃখ, তাহা অনেক করিয়া বলিলেন। রাসমণি এমন করিয়া কোনোদিন কালীপদকে কিছু বুঝান নাই। তিনি যাহা করিতেন খুব সংক্ষেপে এবং জোরের সঙ্গেই করিতেন। কোনো আদেশকে নরম করিয়া তুলিবার আবশ্যকই তাহার ছিল না। সেই জন্য কালীপদকে তিনি যে আজ এমনই মিনতি করিয়া এত বিস্তারিত করিয়া কথা বলিতেছেন, তাহাতে সে আশ্চর্য হইয়া গেল। এবং মাতার মনের এক জায়গায় যে কতটা দরদ আছে, বালক হইয়াও একরকম করিয়া সে তাহা বুঝিতে পারিল। কিন্তু মেমের দিক হইতে মন এক মুহূর্তে ফিরাইয়া আনা কত কঠিন, তাহা বয়স্ক পাঠকদের বুঝিতে কষ্ট হইবে না। তাই কালীপদ মুখ অত্যন্ত গম্ভীর করিয়া একটা কাঠি লইয়া মাটিতে আঁচড় কাটিতে লাগিল। তখন রাসমণি আবার কঠিন হইয়া উঠিলেন। কঠোরস্বরে কহিলেন, তুমি রাগই করো আর কান্নাকাটি করো, যাহা পাইবার নয় তাহা কোনো মতেই পাইবে না। এই বলিয়া আর বৃথা সময় নষ্ট না করিয়া দ্রুত পদে গৃহকর্মে চলিয়া গেলেন। কালীপদ বাইরে গেল। তখন ভবানীচরণ একলা বসিয়া তামাক খাইতেছিলেন। দূর হইতে কালীপদকে দেখিয়াই তিনি তাড়াতাড়ি উঠিয়া যেন একটা বিশেষ কাজ আছে এমনই ভাবে কোথায় চলিলেন। কালীপদ ছুটিয়া কহিল, বাবা, আমার সেই মেয়ে। আজ আর ভবানীচরণের মুখে হাসি বাহির হইল না। কালীপদর গলা জড়াইয়া ধরিয়া কহিলেন, রোসো বাবা, আমার একটা কাজ আছে, সেরে আসি, তারপরে সব কথা হবে। বলিয়া তিনি বাড়ির বাহির হইয়া পড়িলেন। কালীপদর মনে হইল তিনি যেন তাড়াতাড়ি চোখ হইতে জল মুছিয়া ফেলিলেন।
তখন পাড়ার এক বাড়িতে পরীক্ষা করিয়া উৎসবের বাসির বায়না করা হইতেছিল। সেই রসন চৌকিতে সকাল বেলাকার করুণ সুরে শরতের নবীন রৌদ্র যেন প্রচ্ছন্ন অশ্রুভারে ব্যথিত হইয়া উঠিতেছিল। কালীপদ তাহাদের বাড়ির দরজার কাছে দাঁড়াইয়া চুপ করিয়া পথের দিকে চাহিয়া রহিল। তাহার পিতা যে কোনো কাজেই কোথাও যাইতেছেন না তাহা তাহার গতি দেখিয়াই বোঝা যায়। প্রতি পদক্ষেপেই তিনি যে একটা নৈরাশ্যের বোঝা টানিয়া টানিয়া চলিয়াছেন এবং তাহা কোথাও ফেলিবার স্থান নাই তাহা তাহার পশ্চাৎ হইতেও স্পষ্ট দেখা যাইতেছিল। কালীপদ অন্তঃপুরে ফিরিয়া আসিয়া কহিল, মা, আমার সেই পাখা করা মেম চাই না। মা তখন জাঁতি লইয়া ক্ষিপ্র হস্তে সুপারি কাটিতেছিলেন। তাহার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। ছেলেতে মাইতে সেইখানে কি একটা পরামর্শ হইয়া গেল তাহা কেহই জানিতে পারিল না। জাতি রাখিয়া ধামা ভরা কাটা ও আকাটা সুপারি ফেলিয়া রাসমণি তখনই বগলাচরণের বাড়ি চলিয়া গেলেন। আজ ভবানীচরণের বাড়ি ফিরিতে অনেক বেলা হইল। স্নান সারিয়া যখন তিনি খাইতে বসিলেন তখন তাহার মুখ দেখিয়া বোধ হইল আজও দধি পায়েসের সদ্গতি হইবে না। এমন কি মাছের মুড়াটা আজ সম্পূর্ণই বিড়ালের ভোগে লাগিবে। তখন দড়ি দিয়া মোড়া কাগজের এক বাক্স লইয়া রাসমণি তাহার স্বামীর সম্মুখে আনিয়া উপস্থিত করিলেন। আহারের পরে যখন ভবানীচরণ বিশ্রাম করিতে যাইবেন তখনই এই রহস্যটা তিনি আবিষ্কার করিবেন ইহাই রাসমণির ইচ্ছা ছিল। কিন্তু দধি পায়েস ও মাছের মুড়ার অনাদর দূর করিবার জন্য এখনই এটা বাহির করিতে হইল। বাক্সের ভিতর হইতে সেই মেমমূর্তি বাহির হইয়া বিনা বিলম্বে প্রবল উৎসাহে আপন দৃশ্যতাপ নিবারণে লাগিয়া গেল। বিড়ালকে আজ হতাশ হইয়া ফিরিতে হইল। ভবানীচরণ গৃহিণীকে বলিলেন, আজ রান্নাটা বড় উত্তম হইয়াছে। অনেক দিন এমন মাছের ঝোল খাই নাই। আর দইটা যে কি চমৎকার জমিয়াছে সে আর কি বলিব। সপ্তমীর দিন কালীপদ তাহার অনেক দিনের আকাঙ্ক্ষার ধন পাইল। সেই দিন সমস্ত দিন সে মেমের পাকা খাওয়া দেখিল। তাহার সমবয়সী বন্ধু বান্ধবদিগকে দেখাইয়া তাহাদের ঈর্ষার উদ্রেক করিল। অন্য কোনো অবস্থায় হইলে সমস্তক্ষণ এই পুতুলের একঘেয়ে পাখা নাড়ায় যে সে নিশ্চয়ই একদিনেই বিরক্ত হইয়া যাইত। কিন্তু অষ্টমীর দিনেই প্রতিমা বিসর্জন দিতে হইবে জানিয়া তাহার অনুরাগ অটল হইয়া রহিল। রাসমণি তাহার গুরুপুত্রকে 2 টাকা নগদ দিয়া কেবল একদিনের জন্য এই পুতুলটি ভাড়া করিয়া আনিয়াছিলেন। অষ্টমীর দিনে কালীপদ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া স্বহস্তে বাক্স সমেত পুতুলটি বগলাচরণের কাছে ফিরাইয়া দিয়া আসিল। এই একদিনের মিলনের সুখ স্মৃতি অনেক দিন তাহার মনে জাগরূক হইয়া রহিল। তাহার কল্পনালোকে পাখা চলার আর বিরাম রহিল না। এখন হইতে কালীপদ মাতার মন্ত্রণার সঙ্গী হইয়া উঠিল এবং এখন হইতে ভবানীচরণ প্রতি বৎসরই এত সহজে এমন মূল্যবান পূজার উপহার কালীপদকে দিতে পারিতেন যে তিনি নিজেই আশ্চর্য হইয়া যাইতেন। পৃথিবীতে মূল্য না দিয়া যে কিছুই পাওয়া যায় না এবং সে মূল্য যে দুঃখের মূল্য মাতার অন্তরঙ্গ হইয়া সে কথা কালীপদ প্রতিদিন যতই বুঝিতে পারিল ততই দেখিতে দেখিতে সে যেন ভিতরের দিক হইতে বড় হইয়া উঠিতে লাগিল। সকল কাজে এখন সে তার মাতার দক্ষিণ স্পার্শে আসিয়া দাঁড়াইল। সংসারের ভার বহিতে হইবে, সংসারের ভার বাড়াইতে হইবে না, এ কথা বিনা উপদেশ বাক্যেই তাহার রক্তের সঙ্গে মিশিয়া গেল। জীবনের দায়িত্ব গ্রহণ করিবার জন্য তাহাকে প্রস্তুত হইতে হইবে, এই কথা স্মরণ রাখিয়া কালীপদ প্রাণপণে পড়িতে লাগিল। ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া যখন সে ছাত্রবৃত্তি পাইল তখন ভবানীচরণ মনে করিলেন আর বেশি পড়াশুনোর দরকার নাই।
এখন কালীপদ তাহাদের বিষয় কর্ম দেখায় প্রবৃত্ত হোক। কালীপদ মাকে আসিয়া কহিল, কলিকাতায় গিয়া পড়াশুনো না করিতে পারিলে আমি তো মানুষ হইতে পারিব না। মা বলিলেন, সে তো ঠিক কথা বাবা, কলিকাতায় তো যাইতেই হইবে। কালীপদ কহিল, আমার জন্য কোনো খরচ করিতে হইবে না, এই বৃত্তি হইতেই চালাইয়া দিব এবং কিছু কাজকর্মেরও জোগাড় করিয়া লইব। ভবানীচরণকে রাজি করাইতে অনেক কষ্ট পাইতে হইল। দেখিবার মতো বিষয় সম্পত্তি যে কিছুই নাই সে কথা বলিলে ভবানীচরণ অত্যন্ত দুঃখ বোধ করেন। তাই রাসমণিকে সে যুক্তিটা চাপিয়া যাইতে হইল। তিনি বলিলেন, কালীপদকে তো মানুষ হইতে হইবে, কিন্তু পুরুষানুক্রমে কোনো দিন সানিয়ারির বাইরে না গিয়াই তো চৌধুরীরা এতকাল মানুষ হইয়াছে। বিদেশকে তাহারা জমপুরীর মতো ভয় করেন। কালীপদর মতো বালককে একলা কলিকাতায় পাঠাইবার প্রস্তাব মাত্র কি করিয়া কাহারও মাথায় আসিতে পারে তিনি ভাবিয়া পাইলেন না। অবশেষে গ্রামে সর্বপ্রধান বুদ্ধিমান ব্যক্তি বগলাচরণ পর্যন্ত রাসমণির মতে মত দিল। সে বলিল, কালীপদ একদিন উকিল হইয়া সেই উইল চুরি ফাঁকির শোধ দিবে, নিশ্চয়ই এ তাহার ভাগ্যের লিখন। অতএব কলিকাতায় যাওয়া হইতে কেহই তাহাকে নিবারণ করিতে পারিবে না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।